গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। প্রাইমারি রিক্রুটমেন্ট 2025 নিয়ে বেশ কিছু কথা বলবো, যে বিভিন্ন ক্যান্ডিডেটের মধ্যে বিভিন্ন একটা বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে বা সবাই একটা চিন্তায় ভুগছে। তো সেই সমস্ত চিন্তাগুলো একটু দূর করার চেষ্টা করবো তোমাদেরকে। তো প্রথমে যে কোশ্চেন গুলো আলোচনা করবো একটু পরপর দেখে নাও। যে এক নম্বর হচ্ছে আবেদন কত হয়েছে, এটা মোটামুটি সবাই জানো, কারা কারা বাদ যাবে। তারপরে যে ভ্যালিড ক্যান্ডিডেট কত দাঁড়াবে, ভ্যাকান্সি কত বাড়তে পারে, কাট অফ কত যেতে পারে, যাদের একাডেমিক নাম্বার তাদের সম্ভাবনা কেমন, যাদের বেশি তারা কি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাবে, এবং যে কাট অফ সেই সঙ্গে হচ্ছে আরটিআই রিপোর্ট, যেটা আরটিআই রিপোর্ট এখনো পর্যন্ত কোন ক্যাটাগরি কত অ্যাপ্লাই করেছে। তো দেখো যে অনেকের মধ্যে একটা ভীতি ছড়িয়ে রয়েছে, এবার যেহেতু ভ্যাকান্সি অনেক কম তাই কাট অফ চরম যাবে, কেউ 35-36 এরকম ধরনেরও বলছে। ঠিক আছে, এইটা ভেবে মানে আত্মবিশ্বাস হারিয়ে ফেলার কিছু নেই। তার কারণ যুক্তি সহকারে বলবো যে এর আগেবার যে কাট অফ হয়েছিল সেই কাট অফই থাকবে, একটু হয়তো বাড়তে পারে। কেন, সব বিষয়টা আলোচনা করছি। তো প্রথমত দেখো যে আবেদন কত হয়েছে। আবেদন যেটা হয়েছে প্রায় 57,000, অর্থাৎ 57K এর কাছাকাছি হয়েছে, 57,000-এর কাছাকাছি আবেদন হয়েছে। কারা কারা বাদ যাবে, ইন সার্ভিস গ্যারান্টি, মানে ধরে রাখো যে ইন সার্ভিস যারা, তারা অবশ্যই বাদ যাচ্ছে। এবং NIOS এদেরকে বেশ কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল, যে সেই সমস্ত ক্রাইটেরিয়া গুলো যদি ফুলফিল করতে পারে তাহলে ভ্যালিড থাকবে, না তো বাতিল হয়ে যাবে। তবে যে সমস্ত ক্রাইটেরিয়া দিয়েছে আমার মনে হয় যে কিছু জন হয়তো করতে পারে, সবাই হয়তো কিন্তু ফুলফিল করতে পারবে না। আবার এই কয়েক বছরে অনেকে হয়তো ক্লার্কশিপ চলে গেছে, অনেক প্রচুর ক্যান্ডিডেটই আছে যারা ক্লার্কশিপ বা রেলের গ্রুপে যদি পেয়ে থাকে, আশা করা অনেক ক্যান্ডিডেটই আছে যে হয়তো প্রাইমারি চাকরি করবে না, এরকম আছে। এর আগের বছরের তোমার হচ্ছে বেশ কিছু ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেছে। তো ভ্যালিড ক্যান্ডিডেট যেটা দাঁড়াবে, এমনিতেই তো একটা ডেটা তোমাদেরকে দেখাচ্ছি, যেটা আরটিআই রিপোর্ট, এটাও হয়তো অনেকে জানো, যে আরটিআই রিপোর্টে কি বলেছে, যে ইন সার্ভিস অ্যাপ্লাই করেছে 19,153, 19,153 আছে ইন সার্ভিসে অ্যাপ্লাই। তাহলে এমনিতেই 20,000 যদি এখান থেকে বাদ চলে যায়, তাহলে তার আছে 37,000। তো সব কেটে কুটে যেটা দাঁড়াবে ভ্যালিড ক্যান্ডিডেট, সেটা হচ্ছে 30,000-এর বেশি হবে না, বরং নিচেও নামতে পারে। 30,000-এর বরং নিচেও নামতে পারে ভ্যালিড ক্যান্ডিডেট আফটার। আগে প্রথমে যেটা শোনা যাচ্ছে, হ্যাঁ এটাও একটা কোশ্চেন, যে আগে যেটা শোনা যাচ্ছে যে প্রথমে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ এর আগে কি হতো, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যেত, তারপরে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যেত। কিন্তু এবারে মনে হচ্ছে, যেটা শোনা যাচ্ছে, যে আগে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া হবে এবং তারপরে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তারপরে ডকুমেন্টস প্রক্রিয়া করার পরে একটা লিস্ট বের হবে, যে কারা কারা ইন্টারভিউ এর জন্য বসলো বা ভ্যালিড ক্যান্ডিডেট দাঁড়ালো, তাদের তখন আবার পরে ডেকে ইন্টারভিউ নেওয়া হবে। তো যেটা দাঁড়াবে, দেখবে যে হয়তো 30,000 এটা নিচেই নামতে পারে, যতই বেশি মনে হোক 57,000, 58,000, কিন্তু ভ্যালিড ক্যান্ডিডেট বা হচ্ছে ইন্টারভিউ বসবে সেটা হচ্ছে 30,000-এর ঊর্ধ্বে তো যাবে না, বরং কমই হবে। এবার হচ্ছে ভ্যাকান্সি কতটা বাড়তে পারে, দেখো যে মোটামুটি 2,000 বা 2,200 সামথিং স্কুল, যেটা 5, যেটা হচ্ছে 1 থেকে 4, মানে প্রাইমারির সঙ্গে অ্যাড হয়েছে। তো এখান থেকে ভ্যাকান্সি, যেটা তোমরা সোশ্যাল মিডিয়াটা একটা ঘোরাফেরা করছে দেখছো অনেক, যে ওটা মনে হচ্ছে হয়তো ফেক হতে পারে, কিন্তু ফেক হলেও এটা জেনে রাখো যে ভ্যাকান্সি মোটামুটি 2,500 থেকে 3,000-এর কাছাকাছি ভ্যাকান্সি বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এটা যদি হয় তাহলে কিন্তু অনেকটাই কাট অফ কমবে, বা হচ্ছে অনেক 3,000 এক্সট্রা ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে, অর্থাৎ প্রায় 16,000-এর কাছাকাছি বা এরকম যদি একটা ভ্যাকান্সি হয়, তাহলে কিন্তু এই যে কম্পিটিশন লেভেল সেটা কিন্তু অনেকটাই কমে গেল। এতদিন যেটা মনে হচ্ছিল যে 57,000, অর্থাৎ 4:1, 4 জনে একজন চাকরি পাবে, কিন্তু এবার যেটা হতে পারে সেটা হচ্ছে 2 জনে একজন চাকরি পাবে। এবার কাট অফ এর ব্যাপারটা আমি আসছি, তার আগে বলি যে যাদের একাডেমিক কম তাদের সম্ভাবনা কেমন। দেখো, এর আগের বারের যদি আমরা অভিজ্ঞতা দেখি, তাহলে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ 10-এ 10 পেয়েছে, বা 9 পেয়েছে, বা 9.5 পেয়েছে। এদের মধ্যে 10-এ 10 পাওয়া, 9 পাওয়া বেশ কিছু মাটিমাল কেস থাকতে পারে, কিন্তু এমন অনেক ক্যান্ডিডেট আছে যাদের আমরা ইউটিউবে বিভিন্ন এক্সপিরিয়েন্স দেখেছি বা পড়ানো দক্ষতা দেখেছি, সেই অনুযায়ী তারা একদম ফেয়ার জেনুইন ক্যান্ডিডেট। তারা অবশ্যই যেরকম মানের পড়িয়েছে বা তাদের যাদের নলেজ বা দক্ষতা আছে, সেই অনুযায়ী অবশ্যই 10-এ 10 বা 9, 9.5 পেতে পারে। কিছু হয়তো হতে পারে, সেই ব্যাপারে আমি তর্ক বিতর্কে এখানে যেতে চাইছি না, কিন্তু সেই সংখ্যাটা খুব কম, খুব রেয়ার কেস। দেখা গেল যে ওই রকম মানের ক্যান্ডিডেট হয়তো 100 জন, 200 জন বা 300 জন কি 500 জনই আছে, যে খুব ভালো দক্ষতার সঙ্গে সেরকম পড়াতে পারে। কিন্তু আর বেশিরভাগই যেটা হবে একটা অ্যাভারেজ মানেরই হয়। তাহলে দেখো যে যারা এর আগেবারে যদি আমরা কাট অফ দেখি, তাহলে কত কাট অফ হয়েছিল, 33, অর্থাৎ জেনারেলে 33 সামথিং,
মানে জেনারেল বা প্রথম যে তোমার হচ্ছে কাউন্সিলিং, সেখানে পাস করার জন্য জেনারেলে কোয়ালিফাই করার জন্য কাট অফ হয়েছিল যেটা, সেটা হচ্ছে 33। তাহলে এই 33 কোনো একজন আমি ভালো খুব পারফরমেন্স যদি দেখাতে পারে, তাহলে আমি ধরে নিচ্ছি যে 9, ঠিক আছে, 9 সে ইন্টারভিউ পাচ্ছে, খুব ভালো পারফরমেন্স দেখাতে পারবে। তার মানে একাডেমিকে তাকে ন্যূনতম কত পেতে হয়েছে, একাডেমিকে ন্যূনতম তার 24 যদি ছিল, তবেই সেই চাকরিটা পেয়েছে। কিন্তু এই 9 পাওয়াটাও তো মুশকিল, সবাই তো 9 পাবে না। তাহলে এবার যেহেতু কম্পিটিশন অবশ্যই বেশি, এর আগেবার ধরতে পারো যে যা ভ্যাকান্সি ছিল ততগুলোই মোটামুটি ক্যান্ডিডেট ছিল, এবারে তো কম্পিটিশন অবশ্যই বেশি, ডবল থাকছে। তো 1 নম্বরে যদি বেশি হয়, তাহলে কত যাচ্ছে, যে 34 যদি কাট অফ যায়, তাহলে সেই ক্ষেত্রে তাকে ন্যূনতম কত পেতে হবে, একাডেমিকে 25 নম্বর থাকতে হবে। কিন্তু না, এখানে গল্পটা শেষ হয়নি। কেন শেষ হয়নি, তার কারণ এটা হচ্ছে জেনারেলে অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং এ পাওয়ার জন্য, কিন্তু এর পরে সিট কনভার্ট হওয়ার পরে জেনারেলে কততে কাট অফ হয়েছিল, 29। অর্থাৎ জেনারেল একজন ক্যান্ডিডেট 29 পেয়েও জবটা পেয়েছিল। হ্যাঁ, বাড়ির কাছে পায়নি, অন্য জায়গায় যেটা স্টেট কাউন্সিলিং সেখানে পেয়েছিল। তাহলে যদি কোনো একটা ক্যান্ডিডেট 9 আমি বাদ দিলাম, যদি ইন্টারভিউর ক্ষেত্রে 8ও যদি পায় খুব ভালো পারফরমেন্স দেখিয়ে, তাহলে সেই ক্ষেত্রে তাকে একাডেমিকে কত পেতে হয়েছিল, 21 নম্বর একাডেমিকে থাকলেও সে চাকরিটা পেয়েছিল। আমি ধরলাম এবার সিট কনভার্ট হয়তো অতটা বেশি হলো না, হয়তো স্টেটে পাওয়ার জন্য তার বেশি হলো, অর্থাৎ যেটা কাট অফ সেটা 29 থেকে বেড়ে 31 বা 32 হলো। আমি একটু সেফ জোনই ধরে নিচ্ছি, হয়তো 32 ধরছি। তাহলে 32 যদি হয়, একটা ক্যান্ডিডেট যদি ভালো পারফরমেন্স 8 নম্বর যদি দেখাতে পারে, তাহলে হচ্ছে তার একাডেমিক 23-24 থাকলেও তার সম্ভাবনা আছে। তাই এই কারণের জন্য যে যাদের একাডেমিক 25-এর নিচে আছে জেনারেল, বা 23, আমি এটা জেনারেল হিসেবে বলছি, অন্যান্য ক্যাটাগরিতে আরো কম থাকলে হবে। তাই যাদের একাডেমিক জেনারেল হিসাবে বলছি যে 23 বা 2400 আছে, তাদেরও কিন্তু চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। এবং 23-এর নিচে যাদের আছে, তাহলে সেই ক্ষেত্রে মুশকিল আছে, অবশ্যই মুশকিল আছে। স্টেট কাউন্সিলিং এ কতটা কমবে বা সিট কনভার্ট হওয়ার পরে সেটার উপর ডিপেন্ড করছে, কিন্তু অবশ্যই হাল ছেড়ে দিলে তো হবে না। কিন্তু 23-2400 যাদের একাডেমিক আছে, তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আরেকটা যেটা পয়েন্ট, যে যাদের একাডেমিক বেশি আছে, যারা হয়তো অন্যের সঙ্গে কম্পেয়ার করছে, অন্যকে বলছে যে তোর তো একাডেমিকে 27, 28, 29 আছে, একাডেমিক 30ও আছে, এরকমও জানি, 30-31 এরকমও আছে। যাদের 30-31 আছে তাদের তো চিন্তা নেই, কারণ ইন্টারভিউ বসলেই ন্যূনতম কত নম্বর দেওয়া হয়, 3 নম্বর, এই 2 থেকে 3 নম্বর দিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে একটা জিনিস বলি, যে একাডেমিক যাদের 26-27 আছে, ঠিক আছে, জেনারেলে যদি পাও, মানে জেনারেল ক্যান্ডিডেট, তাহলে সেই ক্ষেত্রে 34 যদি কাট অফ চলে যায় জেনারেলে, 33 বা 34 যদি কাট অফ চলে যায়, তাহলেও কিন্তু ফাড়া আছে। তার কারণটা হচ্ছে ইন্টারভিউ 6-7 পাওয়াটাও কিন্তু মুশকিল আছে। এর আগে বার দেখেছি অনেক ক্যান্ডিডেট, প্রচুর ক্যান্ডিডেট 2-3 ইন্টারভিউ পেয়েছে। তাহলে সেই রকম যদি তোমার দক্ষতা হয়ে যায়, বা পড়ানো স্কিল বা ডেমো যদি হয়ে যায়, যদি 3-4 এরকম পাও, তাহলেও কিন্তু তুমি পিছিয়ে যাচ্ছ। অর্থাৎ কি দাঁড়ালো, যে একজন ক্যান্ডিডেট যে হয়তো 25 একাডেমিক আছে, সে যদি 9 পেয়ে যায়, তাহলে কি হয়ে যাচ্ছে, 34 হয়ে যাচ্ছে। একজন ক্যান্ডিডেট যার দেখা যাচ্ছে যে একাডেমিক 28 রয়েছে, সে যদি ইন্টারভিউ এর ক্ষেত্রে 5 যদি পায়, তাহলে কত হচ্ছে, 33। এরকমটাও তো হতে পারে। সেই কারণের জন্য যাদের কম আছে, তাদের একদম ভেঙে পড়ার, আত্মবিশ্বাস হারিয়ে ফেলা, চিন্তিত হওয়ার কিছু নেই। ভালো এখানে পারফরমেন্স দেখিয়ে চাকরিটা পেতে পারো। যাদের বেশি রয়েছে, তাদের ওভার কনফিডেন্স হওয়া দরকার নেই, মানে হয়ে লাভ নেই। তাদেরকেও কি করতে হবে, যে ভালোভাবে ইন্টারভিউটা রেডি করতে হবে, যাতে ভালো পারফরমেন্সটা দেখাতে পারো। তাই আমি অবশেষে যে জিনিসটা বলতে চাই, কাট অফের ব্যাপারটা, দেখো এই কাট অফের ব্যাপারটা আমি ফার্স্ট কাউন্সিলিং বা অ্যাজ এ জেনারেল হিসাবে শুধু বলছি না, যে সিট কনভার্ট হওয়ার পরে সে ডিস্ট্রিক্ট, মানে নিজের ডিস্ট্রিক্টে হোক বা অন্য ডিস্ট্রিক্টে হোক, স্টেট কাউন্সিলিং এর পরে হোক, যে আলটিমেট একটা চাকরি, প্রথমে যেটা উদ্দেশ্য হবে সবার, অবশ্যই নিজের কাছাকাছি, বাড়ির কাছাকাছি সবাই পাওয়ার চেষ্টা করবে, কিন্তু আলটিমেট যেটা ব্যাপারটা হচ্ছে, যে একটা চাকরি পাওয়ার জন্য কাট অফ কত যেতে পারে। ঠিক আছে, একটা চাকরি পাওয়ার জন্য, একটা চাকরি পেতে গেলে কত কাট অফ যাবে। তো ইউআর আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে 31 বা 31.5, ঠিক আছে, 31 থেকে 31.5 এরকম নাম্বার থাকলে ইউআর অবশ্যই একটা চাকরি পেতে পারে। এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছে, ওবিসি ক্যান্ডিডেট 30.5 থেকে 30.5 থেকে 31-এর মধ্যে থাকলে পেতে পারে। এসসির ক্ষেত্রে কিছুটা কম হবে, ঠিক আছে, এসসির ক্ষেত্রে মোটামুটি ধরে রাখতে পারো যে 29, ঠিক আছে, বা 28 থেকে 29 বা 29.5 এরকম পেলে হতে পারে। এবং এসটি ক্যান্ডিডেট যারা যারা আছে, সবাই চাকরি পেয়ে যাবে।
এর আগের বারে কি হয়েছিল, এসসির কিন্তু অনেক ভ্যাকান্সি মানে অনেক সিট বেঁচেছিল। কেন? তার কারণ হচ্ছে যারা ভালো পারফরমেন্স দেখাতে পারবে এসসি এসটি তারা তো ইউআরএ চলে যাবে, জেনারেলে চলে যাবে। তাহলে এসসি এসটি কি হবে, ভ্যাকান্সি গুলো ফাঁকা হয়ে থাকবে। এইটা আমি যেটা বললাম যে আফটার সিট কনভার্ট হওয়ার পরে অর্থাৎ যে কোনো একটা জায়গায়, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় একটা চাকরি পাওয়ার জন্য এই কাট অফটা থাকলেই অবশ্য পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং ফার্স্ট কাউন্সিলিং এ যেটা বা জেনারেলে করার জন্য, অবশ্যই জেনারেলে পাওয়ার জন্য সেই ক্ষেত্রে 34 থেকে 35 মানে 34 বা 34.5, ঠিক আছে, এরকম থাকলে পরে অবশ্যই থাকবে। যেটা অনেকেই ভাবছো যে এবার আর হবে না, আমার একাডেমিক এরকম আছে, তাদের উদ্দেশ্যে আমি ফ্যাক্টটা বললাম যে এত চিন্তার কিছু নেই, সেটা দূরে হলেও পাবে এরকম একটা মার্কস, মানে জেনারেলের যতটা মনে হচ্ছে অতটাও ইনক্রিজ হবে না।